আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভীষণ আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল। ব্যারিস্টার উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে আমরা একজন ইংলিশ লিগাল সিস্টেমের ছাত্রকে রেখেছি, যে হবু ব্যারিস্টার, ওর নাম হচ্ছে রুবাইয়া আলম বর্ষা। বর্ষা, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং স্বাগত। ব্যারিস্টার উজ্জ্বল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার যদি একটু এডুকেশন কোথায় কোথায় বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে বারেট ল? আমার প্রথম স্কুল হচ্ছে হাতিবান্ধা এসএসসি উচ্চ বিদ্যালয়, এটা লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলার। তারপর এসএসসি হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স, তারপরে বারেট ল লিঙ্কনসিন থেকে। লিঙ্কনসিন থেকে? তো লিঙ্কনসিন থেকে যখন বারেট ল করেন, আপনি তো কল টু দা বারে নিশ্চয় ছবি উঠিয়েছেন, তাই না? একদম একদম আপনার উইক টুইক পড়ে। জি জি, আজকে আপনাকে উইকটাই আমরা পড়িয়ে ইন্টারভিউটা নিতে চাই। বর্ষা, তুমি যদি স্যারকে একটু হেল্প করো, জাস্ট উইকটা আগে দিয়ে উনি পড়ে নেবে, উইকটা পড়ে নেন। থ্যাংক ইউ। তো আপনি লো পড়তে আসছিলেন কি কারণে? আপনার ফ্যামিলিতে কি আইনজীবী আছেন নাকি এমনি ইনফ্লুয়েন্সড হয়েছেন? না না, আমার ফ্যামিলিতে কোনো লয়ার নেই। অ্যাকচুয়ালি আমার বাবার এটা স্বপ্ন ছিল, ব্যারিস্টার হওয়া। জি জি। আচ্ছা, এবং ল প্রফেশনে আসা আমার বাবার উৎসাহ। বর্ষা, তোমার কাছে কি পড়ছো বর্ষা তুমি? স্যার, আমি এখন লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ সাউথের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে আছি। তার মানে তোমাকে আরো 2 বছর ব্যারিস্টার হতে হলে আরো 2 বছর লাগবে? জি স্যার। আচ্ছা, তো ল পড়তে কেন আসছো? ল পড়তে এসেছি বেসিক্যালি আমার নানু ভাইয়ার ইচ্ছে ছিল। আমার যখন 2+ বয়স, তখন আমার নানু ভাই আমাকে দেখে বলেছিলেন আমার প্যারেন্টসকে যে আমাকে জন্য জাজ বা ব্যারিস্টার বানায় এরকম। অ্যান্ড দেন ওটা আমার প্যারেন্টসের মধ্যে গ্রো করে। তারপরে হচ্ছে 2022-তে আমার বাবা ইন্তেকাল করে, এবং বাবা যাওয়ার আগে শেষ স্বপ্ন, শেষ ইচ্ছে এটাই ছিল যে ব্যারিস্টার হওয়া। তাহলে তোমার ফ্যামিলিতে আইনজীবী কেউ নেই? আছেন, আমার মামা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রফেসর হিসেবে আছেন ল ডিপার্টমেন্টে। হ্যাঁ হ্যাঁ। কি নাম ওনার? প্রফেসর ডক্টর আওয়াল খান। রাইট, ওকে। তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, যদি আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন অসহায় মানুষ যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ নাই, এরকম কাউকে রেফার করে তোমাকে, তুমি তাদের হেল্প করবে কিনা? অবশ্যই স্যার, আমার বেশ ভালোই লাগবে, বিকজ আমার বাবা খুব সোশ্যাল ওয়ার্ক করতেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষকে সাহায্য করতে আমার খুব ভালোই লাগবে, এবং সেই দিন মনে হবে যে না, আমার পড়াশোনাটা 100% আমি সাকসেসফুল একজন মানুষ। অ্যান্ড এরকম কাজ আমার একবার না, আমার মনে হয় আমার লাইফে অনেকবার আসলে আমার ভালো লাগবে। বিকজ তোমার বাবা কি করতেন? আমার বাবা বিজনেসম্যান ছিলেন। আচ্ছা, এখন তোমার মা হাউসওয়াইফ নাকি? হ্যাঁ, বাট রাইট নাও আমার মা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করছেন, আমাদের 2 বোনকে সিঙ্গেল মাদার হিসেবে বড় করে তুলছেন। আচ্ছা, সো ইতো বিগ রেসপন্সিবিলিটি। জি রাইট। আমরা ব্যারিস্টার উজ্জ্বল আপনার কাছে আসি, এখন আইন বিষয়ে কথা বলি আর কি। আর্টিকেল 70 নিয়ে অনেক কথা হচ্ছে আজকাল। এটা হচ্ছে যে আপনি আপনার দলের এগেনস্টে ভোট দিতে পারবেন না। এখন হচ্ছে রিফর্ম করে যে দলের এগেনস্টেও ভোট দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দলের এগেনস্টে ভোট দিলে দলের যখন চিফ দেখবেন যে আপনি তার এগেনস্টে ভোট দিচ্ছেন, পরবর্তীতে আপনার অসুবিধা তো হতে পারে। তাহলে ভোট দেওয়ার পদ্ধতি কী হতে পারে আসলে? বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 70 এটা ভোট পদ্ধতির বিষয় না, বা এটা বলে না। এটা হচ্ছে যে একটা দল থেকে যখন একজন এমপি নির্বাচিত হন, সংসদ চলাকালীন অবস্থায় উনি যদি ওই দলের বিপক্ষে ভোট দেন বা ওই দল থেকে পদত্যাগ করেন, তাহলে ওনার সংসদ সদস্যপদটা খারিজ হয়ে যায়। এইটা হচ্ছে 70-এর মূল কথা। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা খুবই ইন্টারেস্টিং। বিশেষ করে একজন সংসদ সদস্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়, যতটুকু আমার বিশ্বাস এই আর্টিকেল দ্বারা। বাট ইন দ্য সেম টাইম এই আর্টিকেল অনুযায়ী কিন্তু দল বা যারা ক্ষমতায় যায় তারা কিন্তু তাদের যে শৃঙ্খলা বলেন, নিয়ন্ত্রণ বলেন, সেটা কিন্তু এই আর্টিকেল 70 দ্বারাই নির্ধারণ হয়ে থাকে। এখন বর্তমানে যদিও বিএনপি প্রথম থেকে এটাকে সাপোর্ট দিয়ে আসতেছে, ইয়েস রিফর্ম করা দরকার, যদিও জামাত ইসলাম এটাকে বিরোধিতা করেছিল, বাট সো ফার মাই নলেজ এটা প্রত্যেকেই এখন ঐক্যমত এসেছে যে না, এই 70টা সংস্কার করা দরকার। সংস্কার করলাম, কিন্তু যদি ভোট প্রকাশ্যে দেওয়া হয়
তাহলে যিনি সংসদ সদস্য তার সমস্যা হতে পারে না পরবর্তীতে নমিনেশন পেতে? হ্যাঁ, এটা যদিও সংস্কার করা হবে, বাট আলটিমেটলি এটা অবশ্যই তার জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হবে, বিশেষ করে পরবর্তী সে নমিনেশন পাবে কিনা। এক্ষেত্রে গোপন ভোট ভালো না নাকি না প্রকাশ্য ভোট মনে করেন? গোপন ভোট এটা আমরা ওই সংসদের উপর ছেড়ে দিই। আচ্ছা, রাইট, ওকে। আচ্ছা, এখন যে সংস্কারগুলো নিয়ে যে এই যে গভর্নমেন্ট কাজ করছে, নতুন গভর্নমেন্ট আসলে এই সংস্কারের কি পরিণতি দাঁড়াবে? না, সংস্কার তো হচ্ছে 5 আগস্টের স্পিরিটটা ছিল হচ্ছে সংস্কার এই দেশে। অ্যাকচুয়ালি মানে সংস্কার না করলে দেশটা অনেক কিছু দিয়ে পিছিয়ে ছিল, এবং আমি মনে করি যে বর্তমান সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে বিভিন্ন পর্যায় থেকে, এবং বর্তমানে একটা ঐক্যমত্য কমিশন চলছে, তো তাদের যে সংস্কারগুলো দেশের জন্য করছে, মানুষের জন্য করছে, এবং আমার মনে হয় যে প্রতিটা দল সেটা গ্রহণ করছে, এবং আগামী দিনে এই সংস্কারের মাধ্যমে দেশ পুনর্গঠিত হবে। রাইট, থ্যাংক ইউ। আমাদের দেশের যে পাহাড়ি জনগোষ্ঠী হিল ট্র্যাক্সে, অনেকে বলছে তাদের একটা রিকগনিশন দরকার। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কী রিকগনিশন দরকার। আপনি দেখেছেন যে আগের গভর্নমেন্টের সময়ে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে একটা চুক্তি হয়েছিল। চুক্তি তো একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের হয়, জনগণের সাথে এক গোষ্ঠীর সাথে রাষ্ট্রের কি ওইরকম কোনো চুক্তি হয়? আমাদের যারা পাহাড়ি জনগোষ্ঠী তারা আমাদেরই তো, আমরা যেমন হচ্ছে দেশের নাগরিক জন্মসূত্রে, তারা হচ্ছে দেশের একই রকম, রাইট। তো এখন দেখা যাচ্ছে তারা একটা নিজস্ব সত্তা দাবি করছে, অর্থাৎ তারা বলতেছে না আমরা উপজাতি না, আমরা আদিবাসী হতে চাই। আদিবাসী হওয়ার তাদের ইচ্ছা, যে তারা তাদের যে নিজের সংস্কৃতি আছে, নিজের খাবার দাবার, নিজের একটা মানে তারা বিশেষ করে তাদের যে ফোকাসটা ল্যান্ডের প্রতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাইট, এটা বলতে যাচ্ছেন আপনাকে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। সেটার উদ্দেশ্য ছিল যে, তিনি তো কোনো চুক্তি করেন নাই কারোর সাথে, না চুক্তি করেন নাই, বাট উনি যে উন্নয়ন বোর্ডটা গঠন করেছিলেন কি জন্য করেছিলেন, যে সবাইকে সম্পৃক্ত করে ওই এলাকার মানুষের কীরকম উন্নয়ন করা যায়, বা তাদের যে কথা বা তাদের যে দাবি, তাদের যে অধিকার, সেটাকে এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করা, বা তাদের যে রাইটস বা তাদের যে অধিকার, তাদের যে কথা, সেগুলো এর মাধ্যমে চলে আসবে। কিন্তু পরবর্তী দেখা গেল যে এই সরকার, গত সরকার যে ছিলেন, রেজিম ছিলেন, গত রেজিম, ওনারা করলেন একটা চুক্তি করলেন, যদিও চুক্তিটার একটা উদ্দেশ্য ছিল যে নোবেল প্রাইজ পাওয়া। অ্যাকচুয়ালি আমার সেটাই মনে হয় যে নোবেল প্রাইজ পাওয়ার জন্য হয়তো বা উনি চুক্তিটা করেছিলেন, বাট এটা আদৌ কোনো চুক্তি হতে পারে না। রাইট, এবং জিয়াউর রহমানের সময়ে চুক্তি না করে কিন্তু শান্তি আসছিল, তাই না? অনেক শান্তি ছিল তখন এরকম কোনো অস্ত্রের ঝনঝনে ছিল না, বা অপহরণের মানে তো সেরকম কোনো ঘটনাও ছিল না। রাইট, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে আমাদের দেশে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম ইলেকশন হয় 1973-তে, কিন্তু আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে 1972-তে। তার মানে কি অনির্বাচিত একটা সরকার সংবিধানকে অ্যাডপ্ট করেছিল। তাহলে এখন কেন বলা হচ্ছে যে নির্বাচিত সরকারই সংবিধান চেঞ্জ করতে পারে? অ্যাকচুয়ালি 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল, গণপরিষদ নির্বাচন, রাইট, তখন যারা ইলেক্টেড হয়েছিল 72 পরবর্তীতে, অর্থাৎ স্বাধীনতার পর, শুধুমাত্র একটা সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে আচ্ছা একটা গণপরিষদ, ওই যারা গণপরিষদে 70 নির্বাচিত হয়েছিলেন তাদেরকে শুধুমাত্র সংবিধান প্রণয়নের জন্য এই একটা গণপরিষদ আবার গঠন করা হয়, শুধুমাত্র সংবিধান প্রণয়নের জন্য। তাদের কিন্তু আর কোনো ক্ষমতা ছিল না, অন্য কোনো আইন প্রণয়ন করার কোনো সুযোগ ছিল না। তার মানে এখন বিএনপি যে দাবি করছে এটা সঠিক দাবি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, যে সাংবিধানিক ল নিয়ে আপনার সাথে কথা বললাম, অন্য একটা প্রসঙ্গে চলে যেতে চাই। আমি একটা পত্রিকার রিপোর্ট, অ্যাম্বুলেন্সকে আটক রেখে, আপনি দেখেছেন যে গ্রেটার ফরিদপুরের এক অঞ্চলে একটা নবজাতকের মৃত্যু হয়েছিল, আপনি এটাকে কীভাবে দেখেন? হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক একটা বিষয় ছিল। অ্যাকচুয়ালি বাংলাদেশে সিন্ডিকেটের সঙ্গে বা সিন্ডিকেট সংক্রান্ত অনেক অভিযোগে আসে, কিন্তু এখানে যে সিন্ডিকেট কথা বলা হয়েছে সেই সিন্ডিকেটটা ভিন্ন একটা বিষয়। যদি আমরা বলি চাল ডালের ক্ষেত্রে সিন্ডিকেট, সেটার জন্য কিন্তু ভিন্ন একটা আইন রয়েছে, অর্থাৎ বাংলাদেশ প্রতিযোগিতা আইন 2012 যেটা রয়েছে, বাট সেটা এখানে অ্যাপ্লাই হবে না। এখানে যারা একজন চালককে আটক করে তারা কিন্তু চাঁদা দাবি করলো, যেটা 383 অফ দ্য পেনাল কোড, এটা আন্ডারে আসতে পারে। পরবর্তীতে আর যেটা আসবে, তারা ইচ্ছাকৃত, অর্থাৎ অ্যাম্বুলেন্সটাকে তারা যেতে দিচ্ছে না, তাহলে তাদের অবহেলা চলে আসতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা এই যে একটা ইন্টেনশন, মোটিভ কাজ করছে যে না
একটা হত্যার একটা চেষ্টা বা হত্যা, তাহলে আমরা 304 ক আচ্ছা অফ দ্য পেনাল কোড অ্যাজ ওয়েল অ্যাজ 302 অফ দ্য পেনাল কোড। কিন্তু মার্ডার হবে না 300 মার্ডার হবে অবশ্যই, যেহেতু মোটিভ আছে। আচ্ছা। আপনি তাদেরকে আপনি ইন্টেনশনালি আপনি অ্যাম্বুলেন্সটাকে স্টপ করেছেন ফর দ্য টাইম, তাহলে আপনার তো একটা মোটিভ কাজ করতেছে, আচ্ছা তাহলে হত্যা অবশ্যই আসবে। আচ্ছা 302 অবশ্যই আসবে, 302 হইতে পারে, অবশ্যই আসবে, একটা অবহেলা এবং হত্যা। আচ্ছা, আপনার সাথে আরও কথা বলবো আইন বিষয়ে। আমরা একটা সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে এসে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা এখন কথা বলবো আমাদের আমন্ত্রিত অতিথি স্টুডেন্ট বর্ষা, তোমার কাছে আমাদের দর্শকদের কাছ থেকে 2টা প্রশ্ন আছে, তুমি স্যারের উদ্দেশ্যে প্রশ্নগুলো করবা। প্রিয় দর্শক, আমাদের কাছে যে কেউই প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barrister.in25@gmail.com। আই রিপিট, barrister.in25@gmail.com। এই ঠিকানার প্রশ্ন পাঠালে আমরা যুক্তি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে আমাদের কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি আছেন তার জন্য আমরা 2টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রশ্নগুলো আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট বর্ষা করবে। বর্ষা, তোমাকে অনুরোধ করছি যে প্রশ্ন স্যারের উদ্দেশ্যে করো। স্যার, প্রথম প্রশ্নটি হলো রংপুর থেকে রমিজ আলী। গত শাসনামলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরি হয়ে গেল। এই চুরির সাথে বিদেশি এমনকি দেশি কিছু লোক জড়িত ছিল। বিদেশিরা না হয় আমাদের নাগালের বাহিরে, কিন্তু দেশিরা তো আমাদের ধরাছোঁয়ার মধ্যেই আছে। কাজেই দেশি যারা এর সাথে জড়িত কিংবা যাদের অবহেলায় চুরিটা সংঘটিত হলো, এদের বিচার কি হবে? বিচার হলে এদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কি শাস্তি হওয়া উচিত আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের দেশের জন্য একটা কি বলবো, একটা মর্মান্তিক একটা ঘটনা ছিল যে রিজার্ভ চুরি হওয়া, যেটা দেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। রিজার্ভ যদি সম্পূর্ণ চুরি হয়েছে তো বাংলাদেশ কিন্তু একটা দুর্ভিক্ষের দ্বার পর্যায়ে চলে যেত। এখানে দেশি এবং বিদেশি লোকজন জড়িত। বিদেশি যারা, তাদের তো আমাদের কোনো সুযোগ নেই, বাট দেশে যারা আছে তাদের বিষয়ে তদন্ত চলছে, সিআইটি তদন্ত। আপনি তদন্তের কথা বলছেন, আমার কাছে একটা রিপোর্ট আছে, পত্রিকার রিপোর্ট, সেটা হচ্ছে আমরা টিভি স্ক্রিনে দেখব। সেই রিপোর্টে বলছে যে এই যে তদন্তের রিপোর্ট আপনার 88 বার এই তদন্তের রিপোর্ট পিছিয়েছে, 88 টাইমস। এটা রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি, সম্ভবত এখন শেষ পর্যায়ে চলে আসছে। আচ্ছা, তো সিআইডি তদন্ত চলছে এবং এখানে যারা দেশি, যারা জড়িত, তাদের মানি লন্ডারিং যে আইনটা রয়েছে 2012, তার অধীনে সর্বোচ্চ 4 থেকে 12 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং সম্পদের দ্বিগুণ অথবা 20 লক্ষ টাকা জরিমানা হবে। রাইট, ওকে, থ্যাংক ইউ। বর্ষা, সেকেন্ড কোয়েশ্চন প্লিজ। স্যার, দ্বিতীয় প্রশ্নটি হলো কিশোরগঞ্জ থেকে জমিরুল ইসলাম। চেক ডিসঅনার মামলায় কি কাউকে গ্রেফতার করা হয়? যদি গ্রেফতার করা হয় তাহলে জামিন পেতে কি কোনো অসুবিধা হয়? এই চেক ডিসঅনার মামলাকে অফিসিয়ালি আপোষ করা যায়? আপোষ করতে হলে কি করতে হবে? সুন্দর প্রশ্ন। আমি যেটা বলবো যে চেকের মামলায় পুলিশের গ্রেফতার করার কোনো সুযোগ নাই, আচ্ছা, যদি না কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়। রাইট। সেকেন্ডলি, চেকের মামলা যে কোনো স্টেজে এটা কম্পাউন্ডেবল, অর্থাৎ মীমাংসা করা যায়, আপোষ করা যায়। এটা বিচার কোর্টে অথবা আপিল কোর্ট হোক, হাইকোর্ট ডিভিশন হোক, অথবা সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা মীমাংসাযোগ্য, আপোষযোগ্য। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি মীমাংসাটা করতে চান তাহলে বিচার যে কোর্টে চলবে আছে ওখানেই করলে সবচেয়ে ভালো হবে। কারণ আপনি যদি একবার সাজা হয়ে যায় তাহলে আপনাকে আপিল করতেই হবে, অর্থাৎ 50% জমা দিয়ে অফ দ্য চেক অ্যামাউন্ট, অর্থাৎ চেকে উল্লেখিত যে টাকাটা রয়েছে তার অর্ধেক জমা দিয়ে আপনাকে আপিল করতে হবে এবং আপিলে কমপ্লিকেটেড হয়ে যায়, তখন কমপ্লিকেট হয়ে যায়। এখন সে তাহলে আপিলে এসে তখন হচ্ছে আপনি মীমাংসা করতে পারেন, অথবা আপিলে যদি আপনি ফাইট করেন, যেমন আমার একটা মামলা আছে যেটা 66 ডিএলের প্রকাশিত হয়েছে, যে আপিলে এসে আপিলটি অ্যালাউ হয়েছে এবং সেই সম্পূর্ণ টাকাটা ফেরত পেয়েছে। এবং এটা তো মোহাম্মদ আলী ফটিক বনাম বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেস, রিপোর্টেড 66 ডিএলআর। বর্ষা, তোমার কাছে আসতে চাই। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, প্র্যাকটিস শুরু করবে, তোমার একটা পর্যায়ে তুমি হয়তো বা জাজও হইতে পারো, বলা যায় না, হাইকোর্টে প্র্যাকটিস করার পর 10 বছর প্র্যাকটিসিং পিরিয়ডের পরে। তোমার কোর্টে যদি আমি যাই,
তুমি কিভাবে ট্রিট করবে আমাকে? আমি শিক্ষক হিসেবে আপনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তবে আমার মনে হয় জাজ হিসেবে যখন একজন বিচারকের আসনকে বসে তখন তার প্রধান লক্ষ্য থাকা উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সো সেখানে কোনো ফেভারিটিজম বা অ্যাবিউজ অফ পাওয়ার এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় বিচারক হিসেবে যিনি ওই চেয়ারে বসবেন তার কখনোই সেটা মাথায় রাখা উচিত না। সো একজন বিচারক হিসেবে শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উচিত, সেটা তার এভিডেন্স বা তার সামনে যা দেয়া হবে সেগুলোর বেসিসে, যেটা রাইট। তোমার রিলেটিভ আত্মীয় কেউ গেল, তখন তুমি কি করবে? সেম, বিকজ নো ওয়ান ইজ অ্যাবভ ল। আমাদের আইনের ভাষাতেই একটি কথা আছে যে আইনের চোখ বাঁধা এবং আইন সবার জন্য সমান। পলিটিক্যাল কেসগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? আমার মনে হয় যে বিচার বিভাগ একটা দেশের সবচেয়ে উচ্চ পদস্থ জায়গা হচ্ছে বিচার বিভাগ। সো সেখানে সবার উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস এনশিওর করা। সো সেখানে পলিটিক্যাল পাওয়ার বা কোনো বায়াসড এই ব্যাপারগুলো আমার মনে হয় যে সেখানে থাকা উচিত না। সো একজন বিচারকের দায়িত্ব সর্বপ্রথম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেখানে যত ধরনের পাওয়ার বা যত পলিটিক্যাল প্রেশার যাই বলেন না কেন, যেহেতু আমরা ইংলিশ ল পড়ি, সো ওদের দেশের এই জিনিসটা খুব স্ট্রং, বিচার বিভাগটা খুবই স্ট্রং, ওরা সব কিছুর ঊর্ধ্বে। ওখানে যেমন আপনার সেপারেশন অফ পাওয়ারটা খুব সুন্দর করে থাকে এবং অ্যাবিউজ অফ পাওয়ার আপনার সুযোগ থাকে না, এবং অ্যাকাউন্টেবিলিটি যেটা একজন বিচারককেও কিন্তু সিটিজেন চাইলে অ্যাকাউন্টেবল করতে পারে যদি কোনো ভুল জাজমেন্ট সে দেয়। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে বিচারকের কাজ সবসময় এটাই হওয়া উচিত যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই স্বজনপ্রীতির থেকে উদ্ধার হবে কিভাবে তুমি? স্যার ওটাই, আমাদের পুরো দেশটাই কিন্তু এখন সংস্কার চলছে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় স্যার এটা ভালো বলতে পারবেন যে আমাদের সব কিছুর এত সংস্কারের মধ্যে আসলে আমাদের বিচার বিভাগটা কতটুকু সংস্কার হয়েছে। কারণ আমরা যদি আমাদের ইউকে বা আমাদের অন্য কোনো দেশের বিচার বিভাগটা দেখি, সেই বিচার বিভাগ এবং আমাদের দেশের বিচার বিভাগের আমাদের ল্যাকিংসগুলো কোথায়, বা কেন আমাদের এত বেশি, আপনি যেটা বললেন যে এখানে আপনার অ্যাবিউজ অফ পাওয়ার বা হচ্ছে পলিটিক্যাল প্রেশার, এই ব্যাপারগুলো কেন আসবে? একজন জাজের দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস এনশিওর করা। সো ওই জায়গায় যদি আপনি সংস্কার বা ওই জায়গায় যদি আপনার গ্যাপ থাকে, তাহলে আমার মনে হয় সিটিজেনের আপনার উপর আস্থাটা বা বিচার বিভাগের উপর যে আস্থাটা, সেটাই অনেকটা কমে যাবে। উজ্জ্বল, আপনার কাছে আসছি। কোম্পানির ক্ষেত্রে যদি চেক ডিজনার হয়, তাইলে এই মামলা কাদেরকে আসামি করা যায়? হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে যেহেতু কোম্পানি এটা একটা সত্তা, এটা যে লিগাল ক্যারেক্টার আছে অবশ্যই, বাট এটার পক্ষে যারা আছে, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি, অফিস স্টাফ, প্রত্যেকেই হচ্ছে আসামির বা বিবাদী হতে পারে। আচ্ছা, ধরুন আমি একজন স্লিপিং ডাইরেক্টর, আমি কোম্পানিতে যাইও আসি না, অনেক সময় জাস্ট শেয়ারটা পেয়ে থাকি, আমি সাইনও করি নাই কোম্পানির চেকে, এক্ষেত্রে আমার কি হবে? আসামি করা যাবে আমাকে? যার অবহেলায় চেকটা ডিজনার হয়েছে, রাইট, কোম্পানির যে কোনো স্টাফ হোক, যে কোনো কর্মচারী হোক, যার অবহেলায় চেকটা ডিজনার হয়েছে, সেও আসামি হতে পারে। মানে সিগনিফিকেন্ট কন্ট্রোল যাদের আছে তারাই আসামি হতে পারে। রাইট, ওকে। কোনো ব্যক্তি যদি ধরেন একাধিক চেকের মামলা সাজাপ্রাপ্ত হলেন, তাহলে সাজার মেয়াদ কিভাবে গণনা করবেন? একজন আসামি দেখা গেলো 5টা চেক, 5টা মামলা হয়েছে, 5টা মামলা তার সাজা হয়েছে, সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো মামলায় 6 মাসের হয়েছে, কোনো মামলায় 2 বছর হয়েছে, কোনো মামলায় 1 বছর হয়েছে, তাহলে যে সর্বোচ্চ সাজাটা হয়েছে 2 বছর, সেই পর্যন্ত আপনি যখন আপনি কারাগারে থাকবেন, তখন বাকিগুলো এটার সাথে মার্চ হয়ে যাবে। বর্ষা, তুমি কিছু বলতে চাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে? তোমার কেমন লেগেছে, বা এই অনুষ্ঠানে যারা ইংলিশ ল পড়ছে তাদের আশা কতটুকু বেনিফিট হচ্ছে? যদি আমি বলি যে ল পড়া উচিত কেন, তাহলে বলবো যে এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যদিও অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক ডেডিকেশন দরকার, বাট অবশ্যই এটা খুবই ইন্টারেস্টিং এবং বেস্ট ফিল্ড আই গেস, বিকজ এখানে আপনার একটা সময় সেলফ এমপ্লয়েড হওয়ার সুযোগ থাকে, ফ্রিডমটা খুব সুন্দর থাকে। সো আমার মনে হয় এটা খুবই সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ। স্টাডি ল সবাইকে বলবে? জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ। উজ্জ্বল, আপনার কাছে আসছে আবার। টিভি স্ক্রিনে আমরা একটা রিপোর্ট দেখি, সেটা হচ্ছে, হেডলাইনটা হচ্ছে সিনিয়র জাজ আব্দুর রহমান সর্দার বিটিআরসির নতুন কমিশনার। তো একজন জাজ বিটিআরসি মানে ওই যে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনার, এটা জাজের বিটিআরসিতে কাজ কি আসলে? হ্যাঁ, আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে বা বিভিন্ন দপ্তরে বিচারকরা প্রেষণে অর্থাৎ ডিপুটেশনে কাজ করেন। আচ্ছা, তেমনিভাবে বিটিআরসি, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন,
সেখানে একজন জাজ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বা এর আগেও অনেকে পেয়ে থাকেন। তো আমি বলবো এটা কিন্তু মানে আমাদের ভালো হয় একদিক দিয়ে, কারণ হচ্ছে যে মিনিস্ট্রি বলেন বা দপ্তরগুলো বলেন তারা কিন্তু হচ্ছে ল ব্যাকগ্রাউন্ড না। আচ্ছা। এবং ওই সব জায়গায় আপনার বিচারক দক্ষতা এবং আইনি জ্ঞান এই দুটোকে কাজে লাগিয়ে সেখানে একটা সমস্যার সমাধান করা হয়। তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোর আইনগত দিক পর্যালোচনা করে এবং তাদের যে আপিলগুলো থাকে সেইগুলো সম্বন্ধে তারা ডিসপোজাল করে। আচ্ছা। তা এখন এইসব জায়গায় জাজরা যাচ্ছেন, মোটামুটি কিন্তু মামলার সংখ্যাটা কমে যায়। আচ্ছা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের এক্সপেকটেশনটা কি, একজন জাজ কোর্টে থাকবেন, কিন্তু এটা দুটাই কিন্তু হচ্ছে আমাদের দরকার। হ্যাঁ, সো জাজরা থাকবেন কোর্টে, এটাই স্বাভাবিক, কিন্তু জাজদের যে নিজস্ব দক্ষতা, আইনগত দক্ষতা বলেন, বিচারক দক্ষতা বলেন, বিচারক যে জ্ঞানটা, তো দুইটার সমন্বয়ে কিন্তু তারা ওখানে অ্যাপ্লাই করে। তাহলে প্রয়োজন আছে, প্রয়োজন আছে, কারণ হচ্ছে মামলা কমে যায়। কারণ আমাদের হচ্ছে মামলার ভারে জর্জরিত কোর্টগুলো, এবং সেখানে অ্যাকচুয়ালি আমি দেখেছি, আমি উইটনেসড যে না মামলার সংখ্যা কমে যায়, কারণ তারা একটা রাইটলি একটা অপিনিয়ন ফর্ম করে, তো সেক্ষেত্রে তার সুযোগ নেই কোথাও। ধন্যবাদ ব্যারিস্টার উজ্জ্বল বর্ষা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।